আসসালামু আলাইকুম। নুসাইবা, শুনতে পাচ্ছেন আমাকে? কি অবস্থা বলেন তো? আজকে আপনাদের ফাইন্যান্সের প্রবলেম সলভিং ক্লাস ছিল না? আপনাদের না গত ক্লাসে আমি বলছিলাম যে কার কার কি ধরনের প্রবলেম আছে একটু খুঁজে বের করতে। আপনাদের ফুল সিলেবাস তো এখন আপনাদের ফুল সিলেবাসে কোনো অধ্যায় বাদ গেছে নাকি? আমি কিন্তু চেষ্টা করছি, যেহেতু 9 এর লাস্টের ক্লাসগুলো সব আমি নিয়েছি, যত অংশ ছিল, যতগুলো চ্যাপ্টার ছিল ফুল সিলেবাসের সব আমি শেষ করছি না। আপনি তো রেগুলার ক্লাস করছেন, এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করতেছি। আমরা 2-1 মিনিট একটু ওয়েট করি, দেখি ইয়ানি, তাহমিদ, ইনান ওরা বললাম যে হচ্ছে আপনার আমাদের যে ফুল সিলেবাসের যে অংশটা ফাইন্যান্সে একটা চ্যাপ্টারও কি আর বাদ আছে যে এই চ্যাপ্টারটা টাচই করেন নাই বা ধরা হয়নি, এরকম কিছু আছে? ঠিক পরীক্ষায় আছে কোনো অংশ বাদ পড়ে গেছে? নাই না? ওকে, তার মানে হচ্ছে আমাদের পুরো সিলেবাস সব কমপ্লিট এবং আপনাদের মডেল টেস্ট আছে। তো আরো 2-1 জন আসুক, আমি একটু কথা বলবো মডেল টেস্টের বিষয়ে, যেহেতু আগেই আপনাদের কাছে ক্লিয়ার করে রাখলে সেটা হচ্ছে আপনারা পরীক্ষা দেওয়ার সময় আপনারাও কনফিডেন্সটা পাবেন যে কোন কোন জায়গা থেকে কি ধরনের কোশ্চেন। 4 অধ্যায়টা করালে ভালো হতো। 4 অধ্যায় হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য, তাই তো? 4 নম্বর অধ্যায় অর্থের সময় মূল্য যেটা। আচ্ছা, ওইখানে সমস্যাটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এটা হয়, আমি যতদূর করি যে সমস্যাটা হয় হচ্ছে ওইটা আমরা আসলে প্রেজেন্ট ভ্যালু বের করব না ফিউচার ভ্যালু বের করব এটা বুঝতে। তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা সাজাবো হচ্ছে 4 নম্বর অধ্যায়টা দিয়ে। যেহেতু আপনাদেরকে আমি লাস্ট ক্লাসেও জিজ্ঞাসা করছিলাম যে কারোর কোনো অংশে প্রবলেম আছে কিনা, যেহেতু আপনারা সেই সময় বলেন নাই, সো আজকে তো 4 নম্বর অধ্যায় দিয়ে আমরা সেটা করতে পারবো না। এখন যেহেতু আজকে বলছেন, সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 4 নম্বর অধ্যায়টার উপরে আবার একটা রিভিউ দিব। তাহলে হচ্ছে আমাদের মনে হয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমাদের সময় কিন্তু ভালোই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাকিদের আমরা পাচ্ছি না। আপনি একলাই আছেন। এখন আমি যদি আবার কিছু দূর আগায় যাই, তখন আবার এসে ওরা জিজ্ঞাসা করবে কি বললেন স্যার, কিছু বুঝি নাই। এই জন্য আপনাকেও একটু 1-2 মিনিট আমি একটু অপেক্ষা করাই, দেখি কেউ আসে কিনা। না আসলে আমরা শুরু করে দিব। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন সলিউশন, অর্থাৎ ফাইন্যান্সের যত শর্ট কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলো, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনাদের বইয়ের শেষে দেখবেন কিছু শর্ট কোশ্চেন আছে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিছু কিছু শর্ট কোশ্চেন বোর্ড কর্তৃক দেওয়া আছে বা বোর্ড বইতেই দেওয়া আছে। ওই কোশ্চেনগুলোই হচ্ছে আজকে আমরা মেইনলি সলভ করব, কারণ লাস্ট বছর যেটা হয়েছে আপনার হচ্ছে ওই বোর্ড বইয়ের পিছের যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলোকে একটু মডিফাই করছে, মানে রং চং মাখাইছে, মাখায় ওটাকে আবার নতুন করে নিয়ে আসছে। আর আপনাদের বার্ষিক পরীক্ষার সাজেশন দরকার, এটা আমি জানি। সাজেশনটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং ওটা আপনারা খুব দ্রুত হাতে পেয়ে যাবেন, এটা নিয়ে আর সমস্যা নেই। ওই জিনিসগুলোই বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন ওখানে সব প্রবলেম সব সলিউশন দেওয়া আছে। আচ্ছা, কেউ এখনো আসে নাই, তো তারপর আমরা শুরু করি আপাতত। না তো নেটওয়ার্কের শেষ নাই, চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ও বুঝছে যে ও একলা পড়ে যাবে, চলে গেছে। নুসাইবা রেগুলার করে এটা। জানি নেটওয়ার্কের প্রবলেম নাকি আজকেও আসছে? ও আচ্ছা আচ্ছা, কারেন্টও নাই, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, আপনারা আর কেউ আসবে কিনা তারপর রেকর্ডেড ক্লাস দেখে নেবে ওরা। আমি একটু, আপনাদের মডেল টেস্ট আছে বুঝছেন, সো মডেল টেস্টের বিষয়টা একটু ক্লিয়ার করি। যেহেতু আমাদের সিলেবাস সব শেষ, আপনাদের কাছে মনে হয়েছে যে আর কোনো প্রবলেম নেই বা আপনাদের কোনো চ্যাপ্টার বাদ নেই। এখন দেখেন, আমাদের কাছে আপনাদের বার্ষিকের সিলেবাস আছে, তবে আপনারা এক একজন এক এক জায়গা থেকে আসছেন, আপনাদের এক একজনের প্রতিষ্ঠান এক একটা। সেক্ষেত্রে আমরা বার্ষিককে ফোকাস করতে পারবো না। তবে আমরা যেহেতু সব চ্যাপ্টার পড়ছি, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না যে আমাদের ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান বা হচ্ছে ব্যবসা উদ্যোগে পুরা সিলেবাসটাই শেষ, তাও একবার না কয়েকবার করে শেষ হয়েছে। এখন আপনাদের মডেল টেস্ট পরীক্ষা হবে এবং মডেল টেস্টে সিকিউ
শর্ট কোশ্চেন আর এমসিকিউ। আমরা জানি এই তিনটা পোর্শন আমাদের আছে, এই তিনটা পোর্শন থেকে হচ্ছে কোশ্চেন গুলা আসবে। আগে শর্ট কোশ্চেনের বিষয়টা যায়, যেহেতু এটা নতুন টপিকস। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সের ক্ষেত্রে 13টা চ্যাপ্টার আছে, ব্যবসা উদ্যোগে 12টা চ্যাপ্টার আছে, এবং হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যেটা আছে 12টা অধ্যায়। তো প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে হলেও থাকবে। টোটাল শর্ট কোশ্চেন থাকবে আপনার 15টা। 15টা শর্ট কোশ্চেন থেকে আপনারা অ্যান্সার করবেন 10টা। 10টা কোশ্চেনে 2 মার্কস করে হলে হয় 20 মার্কস। এই হচ্ছে আপনার ভাঙটি 20 মার্কস একবারে। এমসিকিউতে 30টা কোশ্চেন হবে। এই যে এমসিকিউ 30টা কোশ্চেন হবে, এখন বলতে পারেন স্যার এটা কিসের উপর বেস করে? দুইটা জিনিসের উপর বেস করে হবে। এক হচ্ছে আপনার প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবেন কিছু এমসিকিউ আছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে ওখান থেকে আসবে। এবং 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত বোর্ডগুলোতে রিপিটেড যে কোশ্চেন, অর্থাৎ ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলা ছিল, সেখান থেকে এমসিকিউ হবে। এটা হচ্ছে আপনার এমসিকিউ। এখানে 30 মার্কস, তাহলে 20 আর 30 আসলো 50। এবার আসেন সিকিউ এর পোর্শনে। সিকিউতে 12টা 13টা আমাদের অধ্যায় আছে। তো 12টা অধ্যায় থেকে 12টা কোশ্চেন থাকবে, আপনার অ্যান্সার করতে হবে 5টা। মানে ডাবলেরও বেশি কোশ্চেন আপনার কাছে অপশন থাকতেছে। 5টা আপনি অ্যান্সার করতেছেন, আরো 7টা কোশ্চেন অপশন হিসেবে থাকতেছে। তাহলে কি কারোর প্রবলেম হবে? আপনাদের কি মনে হয় প্রবলেম হবে? আপনাদের সিলেবাসের মধ্যে থেকেই তো থাকবে, প্রত্যেক অধ্যায় থেকে একটা করে সিকিউ থাকবে। আর কোনো প্রবলেম হবে মনে হয়? অ্যানি, নিশাত, নুসাইবা? দেখেন এমসিকিউতে কিছু করার নাই আমার, আপনাদেরকে এমসিকিউটা একটু ভালো মতো পড়তে হবে, যেহেতু এটা লাগবে পরবর্তীতে আপনাদের। ওকে, প্যারা নাই। নিশাতের কি মনে হলো? হ্যাঁ, অনলাইন ক্লাসে মডেল টেস্ট হবে। ওকে, নিশাতের প্রবলেম না। নুসাইবা কিছু বলেন? আপনাদের সম্মতি আমার দরকার, কারণ মডেল টেস্টের ক্ষেত্রে আপনারাই হচ্ছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি। সো আপনারা যেভাবে বলবেন আমাকে সেভাবে যাইতে হবে। ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ এর ফুল মিনিং, আর এসকিউ হচ্ছে শর্ট কোশ্চেন এমসিকিউ। ওকে, এমসিকিউ এর ক্ষেত্রে আমি একটু আগেই বলে দিই প্রিপারেশনটা কেমনে নেবেন। মডেল টেস্ট নেক্সট উইকে শুরু হয়ে যাবে। 16 তারিখে আপনাদের জেনারেল ম্যাথ সম্ভবত হবে ফার্স্ট শুরু, তারপর থেকে হচ্ছে কমার্সের 3টা যাবে, জেনারেল সায়েন্স যাবে। এটা হচ্ছে আপনাদের প্যাকেজ। এখন সিলেবাস কিন্তু দুইটার ক্ষেত্রে দুই রকম হবে, মানে কোশ্চেন প্যাটার্নটা। আমি আমার কোশ্চেন প্যাটার্নটা বললাম যে আমার কোশ্চেন প্যাটার্নে আমার 3টা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন এভাবে যাবে। আপনারা এমসিকিউতে অনেক ধরনের হ্যাসেল ফিল করবেন, সো আগে আমি একটু ক্লিয়ার করি, এখনো সময় আছে। এমসিকিউ এর ক্ষেত্রে আপনাদেরকে আবার রিপিট করতেছি, 2017 থেকে 2025 সাল পর্যন্ত বোর্ডগুলোতে রিপিটেড কোশ্চেন বলতে যে প্রশ্নগুলো বারবার আসছে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা। 2 নম্বর হচ্ছে আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে এমসিকিউ দেওয়া আছে বোর্ড বইয়ে। ওই যে 5টা 10টা এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউ আর এই এমসিকিউ থেকে আপনার এমসিকিউ থাকবে। কেন এই অংশটা বললাম? দেখেন এমসিকিউতে 30-এর ভেতরে যেই আপনি 15 পাবেন, অটোমেটিক আপনার মার্কস ফল করবে। এই জন্য এমসিকিউ এর অংশটা একটু আগে থেকে দেখেন সিরিয়াসলি। সিকিউ এর অংশ আপনারা যথেষ্ট অপশন পাচ্ছেন, 12টার মধ্যে মাত্র 5টা অ্যান্সার করতে হবে। তার মানে আপনি দেখা যাবে যে এমন অবস্থা হবে যে কোনটা রেখে কোনটা অ্যান্সার করবেন, এরকম অবস্থা হবে। সব পারেন। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কি বললাম, 15টা থেকে আপনার 10টা অ্যান্সার করতে হবে। এখন আমি ধরে নিলাম 12টা অধ্যায়, 12টা অধ্যায়ে যাইতে গেলে আমাকে হয়তো কোনো না কোনো অধ্যায়ে 2টা কোশ্চেন দিতে হবে। তার মানে সেগুলো আপনাদের জন্য পজিটিভ। অন অ্যান অ্যাভারেজে আপনাদের তো মনে হয় বার্ষিক পরীক্ষায় সবারই 7-8টা করে অধ্যায় আছে, তাই না? আছে তো, 7-8টা করে আছে না? সবারই আছে, কারণ এর কমে তো কোনো কলেজ হচ্ছে বা স্কুল থামবে না। এই তো সবারই আছে 7-8টা করে। তার মানে হচ্ছে আপনাদের পুরো সিলেবাস এখানে কভার।
এইটা নিয়ে পরীক্ষার সময় কোনো ধরনের প্যারা খাবেন না, কারণ আমি আগেই কিন্তু বিষয়টা ক্লিয়ার করলাম। পরীক্ষার দিন আপনি প্যারা খাইলে আপনার পরীক্ষা খারাপ হবে। সো পরীক্ষা ভালো মতো দিয়েন। কোনো কোশ্চেন আছে মডেল টেস্ট নিয়ে? ওকে বলছিলাম সে কি ক্রিয়েটিভ কোশ্চেন। আচ্ছা বলেন, কারোর কোনো কোশ্চেন আছে জানার আছে যে স্যার কোথা থেকে কি হবে বা কিছু এই সংক্রান্ত? যা জানার আজকে জেনে নেন। কেমনে এক্সাম দিবেন সেটার জন্য একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, যে কিভাবে খাতা সাবমিট করবেন। আপনারা দিছেন না উইকলি এক্সামগুলো? ওই অংশ আপনাদেরকে হচ্ছে দেখায় দেওয়া হবে, সমস্যা নাই। 16 তারিখে এক্সাম শুরু হবে মডেল টেস্ট। আপনাদের বার্ষিক পরীক্ষার আগেই হচ্ছে আমাদের মডেল টেস্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তার মানে আপনাদের বার্ষিকের প্রিপারেশন হয়ে যাবে পুরোপুরি। কোর্সে ইজি করতে হবে? আচ্ছা ইজি হয়ে যাবে, শুধু আমার রিকোয়েস্টটা একটু রাখেন, একটু পড়াশোনা করেন, কোর্সে ইজি হয়ে যাবে। আমি যা পড়াইছি ক্লাসে, যা নোট করাই দিয়েছি, যে অংশ করাইছি তার বাইরে কোশ্চেন হবে না, ঠিক আছে? এখন আপনারা যদি বলেন যে ভাইয়া ক্লাসে আমি ছিলাম না, এই অংশটা পড়ি নাই, তাইলে আমি কেমনে কি করব বলেন? 16 তারিখ স্কুলে প্রোগ্রাম আছে। আচ্ছা পরীক্ষা দেওয়ার তো সময় পাবেন আপনি, পরীক্ষা দেওয়ার অনেকটা সময় পাবেন না, প্রোগ্রাম শেষ করে আইসেন, তার আগে পড়ে রাখবেন, সমস্যা কি? ও আপনার আবার ড্যান্সও আছে, তাহলে কি আমরা আসবো? কোর্সে নিয়ে কি আপনার স্কুলে আসবো, ওখানে এক্সাম দিবেন নাকি কি করব বলেন? আপনার জন্য আমি কি করতে পারি? আপনি আমার একমাত্র ভাই, এখন আপনারে আমি কি করতে পারি বলেন? যেটা বলবেন আপনার জন্য আমার তাই করা লাগবে। তবে হ্যাঁ, এক্সামের জন্য আপনারা যথেষ্ট টাইম পাবেন, এমন না যে স্কুলের মতো 2টায় পরীক্ষা শুরু হবে মানে 2টায় দিতে হবে, এমন না। আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন। আমার 3টা সাবজেক্ট আগে বলি, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফাইন্যান্স, তিনটার কোশ্চেন প্যাটার্ন হচ্ছে সেম। আর হচ্ছে জেনারেল ম্যাথ পাবেন আর জেনারেল সায়েন্স পাবেন, এই 2টা। টোটাল 5টা সাবজেক্টের এক্সাম হবে আপনাদের, ঠিক আছে? এই হচ্ছে এখন যা কোশ্চেন জানার আমাকে কোশ্চেন করেন, কারণ আপনাদের ভাই বই শেষ, কয়েকবার শেষ, 1-2বার শেষ না। যা জানার আছে জেনে নেন। নিশাত পরীক্ষা 20 তারিখ, এই মাসে 20 তারিখ। ওকে 20 তারিখে মনে হয় আমাদের তো পরীক্ষা শেষ হয়ে যাবে, বা হয়তো ওই দিন লাস্ট এক্সাম থাকতে পারে। আচ্ছা এত প্যারা খাওয়ার দরকার নেই, আপনার যেহেতু স্কুলে এক্সাম থাকবে, এক্সাম দিয়ে এসে রাত্রে দিবেন, তাহলে ডাবল প্র্যাকটিস হয়ে গেল, শেষ। এখন অনেক কিছুতে তো অনেক কিছু মিলবে না, বুঝছেন, একটু কম্প্রোমাইজ করতে হবে। আপনারও 20 তারিখ এক্সাম, কি বলেন? বাহ, আমার সব 20 তারিখে এক্সাম, এই নভেম্বরের 20 তারিখে সব। আপনাদের এক্সাম কি আগায় নিব, মডেল টেস্ট কি চান নাকি? রুটিনটা একটু আমাকে পাঠায়েন তো, আপনারা হচ্ছে রুটিনটা গ্রুপে একটু শেয়ার করেন, তাহলে হচ্ছে কোনো কিছু এদিক সেদিক করা লাগে কিনা সেটা করতে পারবো। দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং পরীক্ষা স্কুলে, ওকে ঠিক আছে। আচ্ছা রুটিনটা একটু আমাকে মানে আপনার গ্রুপটাতে দিয়েন, অ্যাকাউন্টিং পরীক্ষা স্কুলে প্লাস একসাথে আমাদের কাছে দিয়ে ফেললে আপনাদের দুই দিকেই কভার হবে, ঠিক আছে? আর বলেন মডেল টেস্ট নিয়ে আর কি কি কোশ্চেন আছে, ইচ্ছা মতো কোশ্চেন করেন তো, যার যা মনে চায় সে তাই কোশ্চেন করেন। যত প্রবলেম আছে আজকে সলভ করে যাবো, এমনি ভাই বই সব শেষ, আর কত পড়বেন বলেন? বই সব শেষ করাইছি কয়েকবার। আজকে চলেন একটা গেম খেলি, কে আমাকে হারাইতে পারে। ও ভালোই এক্সাম আছে। রুটিন দিয়ে দেওয়া হবে স্যার, খুব দ্রুত রুটিন দিয়ে দেওয়া হবে। গেম হচ্ছে আপনারা আমাকে ইচ্ছা মতো কোশ্চেন করবেন এবং আমি অ্যান্সার না দিতে পারলে আমি হেরে যাব, এটা হচ্ছে কাজ।
না, আপনার হচ্ছে পুরো রুটিনটাই দিয়েন, সেটাই সলভ করে দিব, সমস্যা নেই। আপনাদের সত্যি বলতে আপনাদের সিলেবাস কয়েকবার করে শেষ হয়েছে। কোনো প্রবলেম হইলে আমাকে তো এখনো যে কোনো সময় জানাইতে পারবেন। হ্যাঁ, স্কুলের রুটিনটা দিয়ে দেন। বলতে হবে আনি, এটা লিখে দিতে পারবো, বলবো না? না, বলা যাবে না। বিনিয়োগ সিদ্ধান্ত কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা হচ্ছে মূলধন বাজেটিং। অর্থাৎ আমি ভবিষ্যতে একটা অ্যাসেট কিনবো কিনা, অর্থাৎ আমি এখন একটা অ্যাসেট কিনবো কিনা, সেই অ্যাসেটটা আমার জন্য লাভজনক হবে কিনা, সেইটার যে সিদ্ধান্ত নেওয়াটা, সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ আমি মনে করেন আমার মুদিখানা ব্যবসার জন্য আজকে একটা ফ্রিজ কিনবো। এখন হঠাৎ করে গিয়ে তো আর ফ্রিজ কিনতে পারবো না। ফ্রিজ কেনার জন্য আমাকে আগে ভাবতে হবে যে আমি যে ফ্রিজটা কিনলাম, এই ফ্রিজ থেকে আসলে আমার জন্য কতটুকু লাভ আসবে। যদি আমার জন্য লাভ আসে তাহলে আমি ফ্রিজটা কিনবো, যদি আমার জন্য লাভজনক না হয় তাহলে আমি কি ফ্রিজ কিনবো? কিনবো না। এই সিদ্ধান্ত নেওয়াটাকে বলা হয় মূলধন বাজেটিং। আর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটাই হচ্ছে, এক কথায় যদি কোশ্চেন হয়েছে যেমন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি, এটা হচ্ছে মূলধন বাজেটিং। তো এটা কখন কখন করা হয়, এই সাইডটা আমি আপাতত হাওয়া করে দিলাম, বুঝলেন? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা হয় নতুন ব্যবসা খোলার সময়, মানে নতুন ব্যবসা আমি যদি স্থাপন করতে চাই তখন হচ্ছে সাধারণত নতুন ব্যবসা স্থাপনের সময় হবে, নতুন যন্ত্রপাতি কেনার সময়, অথবা ইয়ানির কি আর কোনো কোশ্চেন আছে নাকি? ওর কোশ্চেন, হ্যাঁ। তারপরে হচ্ছে ব্যবসা সম্প্রসারণের সময়। এই যে তিনটা কারণে সাধারণত হচ্ছে দীর্ঘমেয়াদী যে কোনো সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ একটা কোম্পানি এই তিনটা কারণে সাধারণত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে থাকে। ওকে, এরপরে হচ্ছে মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া, সেটা আসলে প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে কিনা সেটা যাচাই করার প্রক্রিয়া। নগদ আন্তঃপ্রবাহ কি? কে বলতে পারবেন দেখি? এক কথায় উত্তর দেন তো দেখি, নগদ আন্তঃপ্রবাহ কি? যেহেতু পড়াইছি একটু আমি আপনাদের কোশ্চেন করি, বলেন। ইয়ানি বলেন। ভেরি গুড। বাকিরা বলেন। নুসাইবা, নিশাত, আপনারা পারেন আমি জানি। ইনান, আপনারা সবাই পারেন আমি জানি এটা। হ্যাঁ ঠিক, ইনান। জিনিসটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে টাকা আসা, আন্তঃপ্রবাহ। অর্থাৎ নগদ টাকা আসা। একটা ব্যবসায় যখন নগদ টাকা আসবে তখন সেটাকে বলা হবে নগদ আন্তঃপ্রবাহ। অর্থাৎ ব্যবসায়ে আমরা যখন পণ্য বিক্রি করি তখন কি হয়? নগদ আন্তঃপ্রবাহ বা নগদ টাকা আসে। আবার আমরা যখন হচ্ছে নর্মালি যেটা হয় যে কোনো কিছু যদি আমরা ক্রয় করি তাহলে হচ্ছে আমাদের টাকা চলে যায়, সেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। সেটা আপনি ভালো বলতে পারবেন। আপনি ভালো বলতে পারবেন। ওকে, আন্তঃপ্রবাহ নাকি বহিঃপ্রবাহ সেটা। এখন আসেন, নগদ বহিঃপ্রবাহ কি জিনিস? বহিঃপ্রবাহ হচ্ছে টাকা চলে যাওয়া, অর্থাৎ একটা ব্যবসা থেকে টাকা চলে যাওয়া। আমি জানি না, আজকে আপনি ডিসক্লোজ করেন বিষয়টা।
ওকে, গড় মুনাফার হার পদ্ধতি কি? গড় মুনাফার হার পদ্ধতি হচ্ছে একটা প্রতিষ্ঠানের বিগত 5, 6, 7, 8 বছরের যে মুনাফা আছে সেই মুনাফাটাকে যাচাই করে ভবিষ্যতে আসলে ওই প্রতিষ্ঠান লাভজনক হবে কিনা সেটা যাচাই করার প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। অর্থাৎ গড় মুনাফার হার পদ্ধতিটা কি তাহলে? বিগত বছরের মানে আগের বছরগুলার ক্লিয়ার, আগের বছরগুলার যে মুনাফা ছিল ওই মুনাফাগুলাকে বিবেচনা করে তারপরে পরবর্তী বছরের মুনাফা কত হতে পারে সেটা নির্ধারণ করার প্রক্রিয়া। এটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। পেব্যাক সময় পদ্ধতিটা কি? এগুলো সব পড়ানো আপনাদেরকে, তাও আবার রিপিট করি। পেব্যাক সময় পদ্ধতিটা হচ্ছে আপনি একটা যন্ত্রপাতি কিনছেন মনে করেন 30,000 টাকা দিয়ে। এই যে 30,000 টাকা যন্ত্রপাতি একটা কিনছেন, একটা মেশিন কিনছেন, এই টাকাটা কতদিনে ফেরত আসবে সেটা জানার যে পদ্ধতি সেটাকে বলা হয় পেব্যাক সময় পদ্ধতি। এই 6টা যে কোশ্চেন ছিল, এই 6টা কোশ্চেন কি মনে পড়ছে বেসিকটুকু বলেন? আরে অ্যানি আপনি ক্লিয়ার করেন, আপনার প্রশ্ন, আপনি যেহেতু করছেন আপনি ক্লিয়ার করেন। এবার আসেন, আপনাদের এই অধ্যায়টাতে একটু কম হচ্ছে হয়েছে, প্র্যাকটিসটা হয়েছে কম, কারণ হচ্ছে আপনারা এই অধ্যায়ে পড়াশোনা করছেন একটু কম। সো এই অধ্যায়ে হচ্ছে আপনাদের পড়াটা হয়েছে কম, বুঝছেন? একটা মিনিট, আপনি যে টাকাটা কালেক্ট করবেন, অর্থাৎ একটা ব্যবসা যখন আপনি চালাবেন, ব্যবসা চালাইতে গেলে অবশ্যই আপনার মূলধন লাগবে। অর্থাৎ যে কোনো ব্যবসা শুরু করতে গেলে আপনার কি লাগবে? মূলধন বা টাকা লাগবে। মনে করেন আপনি একটা মুদিখানা দোকান দিবেন, মুদিখানা দোকান দেওয়ার সময় হচ্ছে আপনার আবার ব্ল্যাক কালার দেওয়া আছে, এই মুদিখানা দোকান তো আপনি এমনি এমনি দিতে পারবেন না। এই দোকান দিতে গিয়ে মনে করেন আপনি হচ্ছে 20,000 টাকা নিজের টাকা ছিল, এটা হচ্ছে নিজের, 15,000 টাকা ধার করছেন বন্ধুর থেকে, আর 35,000 টাকা মনে করেন আপনি ব্যাংক থেকে ঋণ নিছেন, এটা হচ্ছে ব্যাংক থেকে নিছেন, আর এই যে টাকাটা সেটা হচ্ছে বন্ধুর থেকে ধার নিছেন। এখন নিজের যে টাকাটা 20,000, নিজের 20,000 টাকারও কিন্তু আপনি যদি এই মুদিখানা ব্যবসা না করতেন অন্য কোনো কিছু কিনতে পারতেন, তাই না? তার মানে আপনার টাকার একটা ব্যয় আছে। ব্যয় জিনিসটা কি, এটা আমি একটু পরে আসি, আগে এই দুইটা জিনিস দেখি। আপনার বন্ধুর থেকে যখন 15,000 টাকা নিয়েছেন, সে হয়তো আপনাকে বলছে যে তুমি আমার থেকে 15,000 টাকা নিচ্ছ, তুমি কিন্তু আমাকে ফেরত দিবা 15,500 টাকা। মনে করেন সে আপনাকে বলছে 15,500 টাকা ফেরত দিতে হবে, তার মানে তাকে কিন্তু এক্সট্রা 500 টাকা আপনাকে দিতে হচ্ছে। এটা কিন্তু আপনার জন্য ব্যয়। এই যে জিনিসটা, অর্থাৎ এই খরচটা আপনি তাকে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার মূলধন ব্যয়। আবার ব্যাংক থেকে যখন আপনি টাকা নিছেন 35,000 টাকা, ব্যাংক আপনাকে বলেই দিছে যে তাকে 40,000 টাকা ফেরত দিতে হবে। তার মানে এখানে আপনাকে 5,000 টাকা সুদ দিতে হচ্ছে, এইখানে 5,000 টাকা সুদ দিতে হচ্ছে, আবার ওইখানে হচ্ছে আপনার 500 টাকা বন্ধুকে এক্সট্রা দিতে হচ্ছে, তার মানে 5,500 টাকা। আবার নিজের যে 20,000 টাকা ছিল, ওই 20,000 টাকা আপনি মুদিখানা ব্যবসায় না লাগায়ে আপনি কি করতে পারেন, ওই টাকাটা দিয়ে দেখা যাচ্ছে যে আপনি ব্যাংকে রাখতে পারতেন, সেখান থেকে মুনাফা পাইতেন, বা হচ্ছে আপনি হচ্ছে শেয়ার কিনতে পারতেন, সেখান থেকে মুনাফা পাইতেন। এই যে একটা ব্যয়, অর্থাৎ ওই জিনিসটা যদি আপনি করতেন তাহলে একটা মুনাফা পাইতেন, এখন তো আর পাচ্ছেন না মুদিখানায় ইনভেস্ট করার কারণে। মনে করেন সেটা হচ্ছে 300 টাকা আপনি পাইতেন, তার মানে এই টোটালটা হচ্ছে 5,800 টাকা, এটা হচ্ছে আপনার মূলধন ব্যয়। এই অংশটা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে যে মূলধন ব্যয় আমরা কি করে বের করব সেটার? ওকে নিশাত, আপনাকে আবার বলি, একটা ব্যবসা করতে গেলে আপনার তো মূলধন লাগে, তাই না? অর্থাৎ টাকা লাগে। নিজের টাকা নিয়ে ব্যবসা হয়, বন্ধুর থেকে ধার করে টাকা নিয়ে ব্যবসা হয়, ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা হয়। যে টাকাটা আপনি নিচ্ছেন মানুষের থেকে, এই টাকাগুলো কি সে কি শুধু শুধু আপনাকে দিবে? নিশ্চয় দিবে না।
ওই টাকাগুলো সে আপনাকে কখন দিবে? একটা খরচ থেকে দিতে হবে। যেমন ব্যাংক থেকে 35,000 টাকা নিয়েছেন, দিতে হবে 40,000, মানে 5,000 সুদ। বন্ধুর থেকে 15,000 নিয়েছেন, 15,500 টাকা দিতে হবে, তার মানে 500 টাকা সুদ। আবার আপনার যে নিজের টাকাটা আছে, আপনি এই মুদিখানা ব্যবসায় ইনভেস্ট না করে অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারতেন, তাহলে সেখান থেকে লাভ আসতে পারতো। ওইখানে যে লাভ আসতে পারতো, মনে করেন 300 টাকা আমি ধরে নিলাম, তাহলে বন্ধুর 500 টাকা, 5,000 টাকা ব্যাংকের, আর এই 300 টাকা। এই মূলধনটা আপনি যদি মুদিখানায় ইনভেস্ট না করে অন্য জায়গায় করতেন, তাহলে হয়তো এটা লাগতো না। তাই এটা হচ্ছে আপনার জন্য মূলধন ব্যয়, অর্থাৎ মূলধন সংগ্রহ করার জন্য যে খরচ আপনার হলো। ভেরি গুড এনি, কোনো প্রবলেম না, খুবই ভালো। এটারও সব অধ্যায়ের মিক্স আছে। যাক, আরো ভালো হয়েছে জানি। আমার হচ্ছে আরো এই জিনিসগুলোর প্রতি জানার প্রচুর ইচ্ছা ছিল, বুঝছেন? সো খুব ভালো হয়েছে। কোইনসিডেন্টলি আপনার কাছ থেকে জানতে পারবো অনেক কিছু। সৃজনশীল না তো স্যার, এটা তো আমাদের মূলধন ব্যয়ের অধ্যায়ে। আচ্ছা, কাম্য ঋণ নীতি বলতে কি বোঝায়? কাম্য ঋণ নীতি বলতে বোঝানো হয় আপনি কতটুকু ঋণ নিতে পারবেন, বা একবারে সহজ করে বলি, মনে করেন আপনি ঋণ নিতে গেছেন এবি ব্যাংকে। এবি ব্যাংক বলছে 5% সুদ দিতে হবে। আপনি ব্র্যাক ব্যাংকে গেছেন, ব্র্যাক ব্যাংক বলছে 3% সুদ দিতে হবে। তার মানে এক ব্যাংক আপনাকে বললো 5% সুদ দিতে, আর এক ব্যাংক আপনাকে বললো কি 3% সুদ দিতে। আপনি কোন ব্যাংক থেকে নেবেন? নিশ্চয়ই যে ব্যাংক কম টাকায় মানে কম সুদ চাইবে সেই ব্যাংক থেকে নেবেন। এই যে 3% সুদে আপনি ওই ব্যাংক থেকে নিলেন, এটাকে বলা হয় কাম্য ঋণ নীতি। অর্থাৎ যতটা কম খরচে যে ব্যাংক থেকে টাকা নেওয়া যায়, সেটা হচ্ছে কাম্য ঋণ নীতি। হ্যাঁ, আরো অধ্যায় যাব স্যার, সব অধ্যায়ের মিক্স আছে। আছে আছে, দামিত মনে আছে। জানি, তাহলে নেক্সট মান্থে প্রোগ্রাম আছে না ব্রো? ডিসেম্বরে? হ্যাঁ, চলে আসবো। আপনাদের ওখানে কি বড় প্রোগ্রাম হয়? আচ্ছা, মূলধন মিশ্রণ বলতে কি বোঝায়? ঠিক আছে, চলে আসবো। কই আসবো? অ্যাড্রেস দিয়েন। মূলধন মিশ্রণ বলতে কি বোঝায়? মূলধন মিশ্রণ বলতে বোঝানো হয়, মূলধন মিশ্রণটা হচ্ছে কি, এই জায়গায় দেখেন, নিজের টাকা দিয়ে সে ব্যবসা করছে, বন্ধুর টাকা দিয়ে ব্যবসা করছে, ব্যাংকের টাকা দিয়ে ব্যবসা করছে। এখানে এর কিন্তু একজনের মূলধন নেই। মূলধন আছে কয়জনের? নিজের, বন্ধুর এবং ব্যাংকের টাকা। এই তিনটার মিক্স হচ্ছে তার টোটাল মূলধন মিশ্রণ। অর্থাৎ মূলধন বলতে শুধু আমরা টাকা বুঝি, কিন্তু যখন ওই টাকাগুলো বিভিন্ন সোর্স থেকে আসে, যেমন ব্যাংক থেকে, বন্ধুর থেকে, নিজের থেকে, তখন সেটাকে বলা হয় মূলধন মিশ্রণ। বোঝা গেছে স্যার? আচ্ছা, আমি কোন অধ্যায় পড়াবো সেটা আমি একটু দেখাচ্ছি। আজকে আমি রাখছিলাম পুরোটা হচ্ছে আপনাদের উপরে ভিত্তি করে, যে আপনারা কি বলেন সেটার উপরে ভিত্তি করে। এই অংশটা আছে, অর্থাৎ ওই বাণিজ্যিক ব্যাংকের অংশটা। বাণিজ্যিক ব্যাংকের পরে হচ্ছে আপনার এখানে ছিল মুদ্রার অংশ, বাণিজ্যিক ব্যাংকের অংশ, এবং সবশেষ হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ব্যাংকিং আছে এবং কেন্দ্রীয় ব্যাংক আছে। এগুলো আছে না? জ্যোতি আছে? যাবো, যাবো। ওকে, আচ্ছা, শেষ থেকে শুরু করি, যেহেতু শেষে আসলাম, ওর অনেকগুলো চ্যাপ্টার নাই, শেষে আসলাম, আবার কারো বাদ গেলে সেটাই করব। ওকে, ঠিক আছে। সব ব্যাংকের ব্যাংকারকে, অর্থাৎ সবগুলো ব্যাংকের মেইন ব্যাংকারটা কে?
সব ব্যাংকের ব্যাংকার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটা কি? যে ব্যাংক হচ্ছে সেই দেশের যতগুলা ব্যাংক প্রতিষ্ঠিত হবে সেই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, এবং ওই দেশে যে নোট বা টাকা ছাপানোর কাজ আছে সব কাজগুলো করার দায়িত্ব যার ঘাড়ে থাকে সে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা কি আপনাদের আছে? কেন্দ্রীয় ব্যাংকের অধ্যায়। সব ব্যাংকের ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বা বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওকে, এখন আচ্ছা একটু থাকেন, তারপর সব চ্যাপ্টার এদিক ওদিক হয়ে যাবে। এই যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশ ব্যাংক, এখন তখন একটু বুঝাবেন যে সব ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। কারণ হচ্ছে সব ব্যাংকগুলা কখন কি করতেছে, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে যা যা দরকার সব কাজ করে থাকে শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক। এবং দেশে যত টাকা পয়সা ছাপানো দরকার হবে, অনুমতি দেওয়া থেকে শুরু করে সবকিছু করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংক আন্তর্জাতিক পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে? একটা জিনিস গল্প বলি, তাহলে হচ্ছে জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে। মনে করেন শেখ হাসিনা যখন দেশে ছিল, ওনার তো আজকে বিচার হওয়ার কথা ছিল না, না আজকে হচ্ছে ওনার বিচার রায় হওয়ার কথা ছিল, এবং সেটা 17 তারিখে হবে। তো সেদিন আমরা দেখবো যে ওনার ফাঁসি হোক, নাকি? এটাই তো চাইবো সবাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যখন আমাদের দেশ বাইরের দেশে যায়, অর্থাৎ আমাদের দেশের প্রতিনিধি যারা আছে, শেখ হাসিনা বলেন আর ইউনূস বলেন, যে হচ্ছে বাইরের দেশে যাবে, আমাদের দেশের প্রতিনিধিরা বাইরের দেশে গিয়ে যখন কোনো ধরনের ব্যবসা করবে, তখন কিন্তু এই যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। প্রতিনিধি বলতে কেমন? মনে করেন নুসাইবার বাবার হচ্ছে দাওয়াত হয়েছে, বা ইয়ানির বাবার বা নিশাতের বাবার দাওয়াত হয়েছে কোনো একটা বিয়েতে, মনে করেন পাশের কোনো প্রতিবেশীর বাসায়। এখন আঙ্কেলরা বলতেলো, বা আঙ্কেলরা হচ্ছে বললো এরকম যে আমি যাব না, নিশাত তুমি যাও। তো নিশাত সেই ক্ষেত্রে গিয়ে ওই বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করলো, বা ইয়ানি বা হচ্ছে নুসাইবা অংশগ্রহণ করলো। এইখানে ওই নিশাত ইয়ানি এরা হচ্ছে কিন্তু বাবার প্রতিনিধি হিসেবে গেছে, কারণ বাবা যাইতে পারে নাই কোনো একটা কারণে, তাই হয়তো ওকে পাঠাইছে। ঠিক তেমনি বাংলাদেশ সরকার যখন কোনো জায়গায় না যাইতে পারে, বিশেষ করে অর্থনীতি সংক্রান্ত কোনো মিটিংয়ে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা আছে তারা হচ্ছে প্রতিনিধি হিসেবে যায়, অর্থাৎ সরকারের প্রতিনিধি হিসেবে তারা সেখানে যায় এবং সিদ্ধান্ত গ্রহণ করে। বুঝতে পারছেন? অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেখানে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্তটা হচ্ছে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? বুঝলেন? আজকে বাংলা লেখা শুরু করছে। নুসাইবা ক্লিয়ার? ঠান্ডা লাগে নাকি আপনার? নাম না ধরলে অ্যান্সার দেন না। এরপরে আসেন, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে কাজ করেন? বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কাজ করে থাকেন গভর্নর। কে? গভর্নর। এই গভর্নরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান, যিনি সকল সিদ্ধান্ত নিতে পারেন। নর্মালি এই গভর্নর নিয়োগ হয় কি করে, বা গভর্নর হন কে? নর্মালি হচ্ছে গভর্নর হতে গেলে তাকে কমপক্ষে 20 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হয়, অর্থাৎ ব্যাংকগুলো চালানোর অভিজ্ঞতা থাকতে হয়। এবং তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, আপনি দলীয় লোক কিনা সেটা দেখা হয়, বুঝছেন? মানে আপনি কোন দলের লোক সেই হিসেবে হচ্ছে আপনাকে সাধারণত রাখা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে হয়, মানে ভালো ব্যক্তিদের রাখা হয় না। নিশাত যাব, ওই অংশে যাব। এখন অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যত ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আছে, যা যা কিছু মেনটেন করা হয় সবকিছু করে থাকেন গভর্নর। উনি প্রধান হিসেবে কাজ করেন, এবং ওনার পরে আরো 4 জন থাকে যারা ডেপুটি গভর্নর, অর্থাৎ যারা গভর্নরকে যে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে সহায়তা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কোথায় বাধ্যতামূলক তহবিল জমা রাখে?
বাণিজ্যিক ব্যাংকগুলো বাধ্যতামূলকভাবে তহবিল জমা রাখে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। কিভাবে? মনে করেন একটা বাণিজ্যিক ব্যাংক যেমন ডাচ বাংলা ব্যাংক বা ব্র্যাক ব্যাংক, এই ধরনের একটা ব্যাংক খুলতে গেলে বর্তমানে 400 কোটি টাকা জমা রাখতে হয়। কত টাকা? 400 কোটি টাকা জমা রাখতে হয়। এই 400 কোটি টাকা কার কাছে জমা রাখবে? সরকারের কাছে না। সরকারের কাছে টাকা জমা রাখলে সরকার তো টাকা মেরে চলে যাবে। তাহলে এই টাকাটা রাখা হয় সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের কাছে। অর্থাৎ একটা ব্যাংক খুলতে গেলে বাধ্যতামূলকভাবে 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। বুঝতে পারছেন স্যারেরা? ক্লিয়ার এই অংশ? পুরো কোশ্চেনগুলো ক্লিয়ার হলো আপনাদের? বলবেন না আপনারা? চলতি হিসাবে সাধারণত চলতি হিসাবে কি হয় না? ও অ্যান্সার দিয়েছেন আপনারা, ভেরি গুড। চলতি হিসাবে সাধারণত কোনো ধরনের সুদ প্রদান করা হয় না। এই হিসাবটা সাধারণত খোলে হচ্ছে ব্যবসায়ীরা। তবে এই হিসাবের ক্ষেত্রে আরো কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত টাকা আপনি ঋণ হিসেবে পাবেন। ব্যাংকে যে পরিমাণ টাকা রাখবেন তার থেকে বেশি ঋণ নিতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে যতবার ইচ্ছা টাকা জমা রাখতে পারবেন, যতবার ইচ্ছা উঠাইতে পারবেন। ক্লিয়ার? তারপরে ব্যাংকের কোন হিসাবে গ্রাহক নির্দিষ্ট সময়ের পূর্বে সুদসহ টাকা উত্তোলন করতে পারবে না? বলছে ব্যাংকের কোন হিসাবে গ্রাহক নির্দিষ্ট সময়ের পূর্বে সুদসহ টাকা উত্তোলন করতে পারবে না? এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এফডিআর। এফডিআর, ফিক্সড ডিপোজিট। এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আচ্ছা, এফডিআর এর ক্ষেত্রে সাধারণত কি হয়? 1 বছর, 2 বছর, 6 বছর বা 15 বছরের জন্য টাকা জমা রাখা হয়। এবং এই যে অনেক দিনের জন্য টাকা জমা রাখা হয়, এবং এই অধ্যায়ের উপরে অর্থাৎ এই যে ব্যাংক হিসাব, এই হিসাবের উপরে সাধারণত হচ্ছে সুদের পরিমাণ বেশি হয়। মানে নর্মালি যদি মনে করেন সঞ্চয় হিসেবে 6% সুদ দেয় ব্যাংক, তাহলে এই ক্ষেত্রে ব্যাংক সুদ দেয় হচ্ছে আপনার হচ্ছে 15%, 12% পর্যন্ত সুদ দেয়। কারণ আপনি যত দিনের জন্য রাখবেন ব্যাংক তত সুদ দিবে আপনাকে, তত বেশি পার্সেন্টেজ লাভ দিবে। রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব কাদের জন্য প্রযোজ্য? রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হচ্ছে প্রযোজ্য শুধুমাত্র যারা বাইরের দেশে যায়, মানে যারা বাইরের দেশে যাওয়া আসা করে, ট্রাভেল করে, ভ্রমণ করে এক দেশ থেকে আরেক দেশে, তাদের জন্য রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে, মনে করেন আমি বাংলাদেশ থেকে ভারতে যাব, তার মানে আমাকে টাকা থেকে ওদের দেশে রুপি আছে, রুপিতে কনভার্ট হতে হবে। এই রুপিতে কনভার্ট হতে গেলে আমাকে অবশ্যই ব্যাংকের কাছে যাইতে হবে। আর যেহেতু ব্যাংকের কাছে যাইতে হবে, তাই হচ্ছে এই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট আমাকে খুলে রাখতে হবে। যদি আমি বারবার দেশের বাইরে যাই, তাহলে আমাকে ওই টাকা থেকে ডলার, রুপি এইসবে কনভার্ট হইতে গেলে আমাকে এই ডিপোজিট হিসাব খুলে রাখতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে কোন ইলেকট্রনিক্স ব্যাংকিং পণ্যের জন্য, কোন ইলেকট্রনিক্স ব্যাংকিং পণ্যের জন্য ব্যাংকে হিসাব থাকার আবশ্যকতা নেই? কোন ইলেকট্রনিক্স ব্যাংকিং পণ্যের জন্য বলেন? ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে কোনো হিসাব থাকা লাগবে না। ওখানে তো আপনার ব্যাংকে হিসাব থাকতেই হবে, নাহলে আপনি কিভাবে টাকা নেবেন? তারপরে অন্যরা বলেন। আপনাদের প্রবলেম সলভিং ক্লাস, আপনারা প্রবলেমই বলেন না, কেমনে কি বলেন তো? আচ্ছা, ইলেকট্রনিক্স ব্যাংকিং এর ক্ষেত্রে, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আপনার আবশ্যকতার দরকার হয় না। ক্রেডিট কার্ডের জন্য স্যার একটা অ্যাকাউন্ট থাকতেই হবে, এবং
অ্যাকাউন্টে টাকা না থাকলে কোনো সমস্যা না। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আপনার কোনো ধরনের ব্যাংকে হিসাব খোলার দরকার নেই। মোবাইলে যেমন বিকাশের জন্য আপনি কি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন? খোলেন নাই। নগদের জন্য কি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন? খোলেন নাই। অর্থাৎ এটা একটা ইলেকট্রনিক্স ব্যাংকিং, এবং এই ব্যাংকিং এর জন্য আপনার ব্যাংকে কোনো ধরনের হিসাব থাকার বাধ্যতামূলক কোনো কিছু নাই। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? এবার আসেন, আপনাদের কি একটু ব্রেক দেওয়া লাগবে নাকি হচ্ছে একটানা শেষ করে দিব সেটা বলেন। ব্রেক দিব নাকি একটানা শেষ করব? আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। বলেন বলেন, আমাদের আর কিছু কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, অনেকেই ব্রেক চাচ্ছে, তাহলে একটু ব্রেক দিই, তবে সবাই ক্লাসে থাকেন। কয়টা বাজে? 45 বাজে। 6:55 হচ্ছে, আমরা আবার শুরু করবো ঠিক 10 মিনিট। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে কিসের পরিচালন করে? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে সাধারণত চেকের পরিচালন করে থাকে। কিসের পরিচালন? চেকের পরিচালন করে। কিভাবে? সেটা হচ্ছে মনে করেন আপনি একটা 50,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলেন। তো ওই মেশিনটা কিনতে গিয়ে যখন আপনি একটা চেক দিবেন, চেক দেওয়ার পরে মেশিনটা আপনাকে দিয়ে দিবে। তার মানে ওই চেকটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করলো। বিনিময়ের মাধ্যমটা কি? আপনি কোনো কিছু দেওয়ার বিনিময়ে যখন কোনো কিছু পাচ্ছেন, সেটাকে বলা হয় বিনিময়ের মাধ্যম। তো বাণিজ্যিক ব্যাংক সাধারণত চেক দেয়। চেকের বিনিময়ে আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনতে পারি। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কখনো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে চেক দেয় না, কারণ কেন্দ্রীয় ব্যাংকের কাজের মধ্যে এটা না। বাণিজ্যিক ব্যাংক সাধারণত আমাদেরকে চেক দিয়ে থাকে, এবং ওই চেক দিয়েই হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট সাধারণত কিনে থাকি। বুঝতে পারছেন? ক্লিয়ার সবার কাছে? বলেন আমারে। নুসাইবা, নিশাত, ইনান, জুথি, বলবেন তো হ্যাঁ কি না? ওকে, ঠিক আছে। ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে? ব্যাংক অর্থের নিরাপত্তা দিয়ে থাকে, অর্থাৎ ব্যাংক হচ্ছে আমাদের টাকাটা নেয় এবং নিয়ে ওনার নিজের কাছে রেখে দেয়। ওই টাকাটা ওরা আবার ইনভেস্ট করে এমন জায়গায় যে জায়গা থেকে ক্ষতি হবে না। সাধারণত ব্যাংক যেহেতু অন্যের টাকা নিয়ে ব্যবসা করে, যেহেতু আরেকজনের টাকা নিয়ে ব্যবসা করে, মনে করেন আমার কাছে 5,000 টাকা আছে, এক্সট্রা টাকা। এই টাকা হচ্ছে আমি এবি ব্যাংকে জমা রেখে আসলাম। এখন এবি ব্যাংক কি করবে? এই টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে। মনে করেন 5 জনে বা 3 জনের কাছে হচ্ছে এই পুরো টাকাটা ওই ইনভেস্ট করলো। এবি ব্যাংক অবশ্যই যাচাই বাছাই করে দেখবে যে জায়গায় এই টাকাটা ইনভেস্ট করতেছে সেই টাকাটা আসলে ফেরত আসবে কিনা। যদি তার কাছে মনে হয় এই টাকাটা ফেরত নেওয়া সম্ভব না, তাহলে সে সাধারণত ওই জায়গায় ইনভেস্ট করবে না। এবং সে এটাও দেখবে যে জায়গায় ইনভেস্ট করতেছে সেই জায়গা থেকে তার মুনাফা আসবে কিনা। অর্থাৎ মনে করেন আমি যখন 5,000 টাকা রাখতেছি, তখন আমাকে 5% সুদ দিচ্ছে, এবং ও যখন মানুষকে ঋণ দিচ্ছে তখন ও ওভারঅল ট্রাই করবে অন্তত 8% সুদ নেওয়ার। এই যে প্রসেসটা, এটার মাধ্যমে সাধারণত টাকার নিরাপত্তা দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কিসের প্রবণতা সৃষ্টি করে? বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। কিভাবে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে? ও হচ্ছে মানুষের কাছে বারবার যায়, দেখবেন মানুষকে বলবে যে এভাবে, এখন তো এইভাবে ইনফ্লুয়েন্স হয় না, আগে বেশি হতো। কিভাবে আগে হতো? আগে কিছু কিছু ব্যাংক, যেমন আমি একবারে ক্লিয়ারলি নাম বলি, সেটা হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক বলতো যে আপনি যদি মাসে মাসে 500 টাকা করে রাখেন বা 1500 টাকা করে রাখেন, মাসে 1500 টাকা করে রাখেন এবং 12 বছর টাকাটা রাখেন,
তাহলে তারপরে গিয়ে আপনি 10 লাখ টাকা পাবেন। তো ওরা জিনিসটা কিভাবে হাইলাইট করতো, ওরা এভাবে বলতো যে আপনি কি লাখপতি হতে চান? আপনি যদি লাখপতি হতে চান তাহলে মাসে মাসে আমাদের কাছে 1500 করে টাকা রাখেন। এই যে দেখেন, মানুষের আগে টেন্ডেন্সি ছিল, এখন তো লাখ টাকা কিছু না, মানুষের আগে টেন্ডেন্সি ছিল এরকম যে লাখ টাকা, আমি লাখ টাকার মালিক হব, কিভাবে সম্ভব? তখন ওরা এভাবে ইনফ্লুয়েন্স করতো যে আপনি কি লাখপতি হতে চান? যদি লাখপতি হতে চান তাহলে আমার কাছে বা হচ্ছে আমার ব্যাংকে 1500 টাকা করে মাসে জমা রাখেন, জাস্ট এতটুকু বলতো। যখন হচ্ছে যাদের লাখপতি হওয়ার ইচ্ছা, তারা কি ওই ব্যাংকের কাছে যাইতো, গিয়ে জানার চেষ্টা করতো যে আসলে আমি যে 1500 টাকা করে রাখবো, এই 1500 টাকা করে আমার কতদিন রাখতে হবে এবং কতদিন রাখলে আমি লাখপতি হব। তো তখন দেখা যাইতো ব্যাংক বলতো যে আপনি 12 বছর রাখলে হচ্ছে আপনি 10 লাখ টাকা পাবেন। তখন মানুষ হচ্ছে তার কাছে সঞ্চয় করতে যাইতো, অর্থাৎ এই 1500 টাকা করে তার কাছে রাখতে যাইতো। এভাবে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করছে। বুঝতে পারছেন? সবাই বুঝলেন? নিশাত, ইনান, জুথি, নুসাইবা, শ্রীকান্ত। ওকে, এবার আসেন কোথা থেকে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়। ব্যাংকাস। আর পৃথিবীতে যত অদ্ভুত অদ্ভুত শব্দ আছে, প্রত্যেকটা অদ্ভুত অদ্ভুত শব্দের জনক হচ্ছে ল্যাটিন ভাষা, বুঝছেন? প্রত্যেকটা অদ্ভুত শব্দের জনককে ল্যাটিন। তো এই ল্যাটিন ভাষা ব্যাংকাস থেকেই প্রথমত হচ্ছে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়। এই ব্যাংকাস শব্দটার অর্থ হচ্ছে লম্বা চেয়ার বা টেবিল, দুইটা শব্দই হচ্ছে মিনিং হিসেবে দাঁড়ায়। অর্থাৎ লম্বা চেয়ার বা টেবিল হচ্ছে ব্যাংকাস শব্দটার মূল মিনিং। এখন লম্বা চেয়ার বা টেবিল শব্দটা কেন ব্যাংক শব্দটার হচ্ছে মূল মিনিং? ওই জায়গায় ওই সময় বসে যারা হচ্ছে আপনার হচ্ছে ঋণ দিত, অর্থাৎ সেই সময় যারা সুদ খাইতো, এক কথায় ঋণ দিত, তারা হচ্ছে একটা লম্বা চেয়ারে বসে থাকতো এবং সবাই আসতো লাইন ধরে এবং তাদেরকে তারা টাকা দিত এবং তার কাছে কত টাকা সুদ হয়েছে সেই সব লিখে রাখতো। অর্থাৎ একটা লম্বা চেয়ারে বসে বসে সেই টাকা পয়সার হিসাব রাখতো। যেহেতু এই লম্বা চেয়ারে বসে সে টাকা পয়সার হিসাব রাখতো, তাই এই যে ব্যাংক শব্দটা আসছে এই ব্যাংকার শব্দ থেকে। যেহেতু লম্বা চেয়ার শব্দটা গ্রিক শব্দ ছিল এবং এটার একটা টার্ম ছিল হচ্ছে ব্যাংকাস, তাই ওই ব্যাংকাস থেকে শব্দটা রূপান্তরিত হয়ে ব্যাংক শব্দে কনভার্ট হয়ে যায়। এখন আসেন লেটার অফ ক্রেডিট জিনিসটা কি। লেটার অফ ক্রেডিট জিনিসটা হচ্ছে আপনি মনে করেন বাংলাদেশে আছেন, এখানে মনে করেন আমি আছি শাইনুর, হ্যাঁ, আমি আছি বাংলাদেশে এবং আমি মনে করেন ইউএসএ থেকে কিছু প্রোডাক্ট কিনবো, ইউএসএ থেকে কিছু প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে আসবো। এই ক্ষেত্রে আমি হচ্ছে ইউএসএ তে তো যাইতে পারতেছি না, আমি যাইতে আসতে গেলে অনেক খরচ। সো আমি এই ইউএসএ যে ব্যক্তি আছে, মানে যার কাছ থেকে প্রোডাক্ট কিনবো, এক কথায় যে সেলার, মনে করেন বিক্রেতা, আমি তার কাছ থেকে মনে করেন কয়েকটা মেশিন কিনবো। তো আমি বাংলাদেশ থেকে ইউএসএ তো ওই বিক্রেতাকে বললাম, ভাই আপনি টাকা পাঠিয়ে দেন, আপনি জিনিস পাঠিয়ে দেন, আমি টাকা পাঠিয়ে দিব। তাকে আমি বললাম যে আপনি আমাকে 5টা মেশিন পাঠিয়ে দেন, আমি টাকা পাঠিয়ে দিব। এখন সে আমাকে বলবে, ভাই আমি আপনাকে বিশ্বাস করব কি করে যে আমি জিনিস পাঠিয়ে দেওয়ার পরে আপনি আসলে জিনিসটা রিসিভ করবেন কিনা বা আসলে টাকা পাঠিয়ে দিবেন কিনা, আমি কেমনে বিশ্বাস করব? সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশে যে ব্যক্তি আমি আছি, আমি বাংলাদেশের একটা ব্যাংকের কাছে যাব, মনে করেন আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার কাছে গেলাম, এটা মনে করেন আমি ধরে নিলাম জনতা ব্যাংক।
আমি জনতা ব্যাংকের কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আমি তো আপনার ব্যাংকের একজন রেগুলার কাস্টমার, তো আপনি একটা স্টেটমেন্ট দেন যে আমি যদি টাকা পরিশোধ না করি তাহলে আপনি ওনাকে টাকা পরিশোধ করে দিবেন। কারণ দেখেন আমি তো পালায়ে যাইতে পারি, কিন্তু জনতা ব্যাংক তো পালায়ে যাইতে পারবে না। জনতা ব্যাংক যখন স্টেটমেন্ট দিবে যে হ্যাঁ উনি টাকা না দিলে আমি দিব, তখন কিন্তু এই ইউএস এর ব্যক্তির বিশ্বাস আসবে যে না ঠিক আছে, ওদের দেশের একটা সরকারি ভালো ব্যাংক বলতেছে যে সে টাকা না দিলে উনি দিবে, তার মানে সে বাধ্য হয়ে যাবে। এই যে জিনিসটা, এবার জনতা ব্যাংক একটা স্টেটমেন্ট আমাকে দিবে যে হ্যাঁ এই ব্যক্তি খুবই ভালো আমার কাস্টমার, এবং উনি যদি টাকা পরিশোধ না করে পরবর্তীতে তাহলে আমি দিয়ে দিব। এই ক্ষেত্রে ওই স্টেটমেন্টটা পেয়ে আমি ওনাকে পাঠিয়ে দিব যে ভাই এই হচ্ছে আমার দেশের একটা ব্যাংকের স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টটা ওনাকে আমি পাঠিয়ে দিলাম এটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। অর্থাৎ এটা হচ্ছে আমার পক্ষে ব্যাংক যে ছাপাই গাইছে বা আমার পক্ষে ব্যাংক যে জামানত বা জিম্মি হয়েছে, এই জিনিসটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। বুঝতে পারছেন স্যারেরা? আপনি আবার উগান্ডায় গেছেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো। অ্যানি হচ্ছে যে বলতেছিলাম যে ব্যাংকের কাজটা কি, অর্থ স্থানান্তর করা হচ্ছে ব্যাংকের মূল কাজ। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সাধারণত আমরা কি করে থাকি, গাজীপুরে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন আমার যাইতে হবে বরিশাল। তো দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি হবে, আমি এই এতগুলো মনে করেন 5 লাখ টাকা উঠায় নিয়ে আমি যাইতে পারবো না বরিশাল। সেক্ষেত্রে আমার বিরুদ্ধে মামলা বা হতে পারে যে আমার টাকা পয়সাগুলো পুলিশ নিয়ে নেবে, অনেক কিছু হতে পারে। এই বিষয়ে সেফটির জন্য আমি গাজীপুর থেকে বরিশালে চলে গেলাম, এবং বরিশালে যে ব্রাঞ্চ আছে সেখান থেকে আমি টাকা উঠায় ফেলতে পারবো। এটাকে বলা হচ্ছে অর্থ স্থানান্তর করা। আর এই অর্থ স্থানান্তরের কাজটা গুরুত্বপূর্ণভাবে সাধারণত করে থাকে বাণিজ্যিক ব্যাংক। পলাটুক না, ওকে ডান। আচ্ছা, এইখানে আমাদের কয়েকটা জিনিস আগে এই চ্যাপ্টারটা আমি শেষ করব, কাম্য ঋণ নীতি। আচ্ছা আমাদের আর কিছু নাই। ঠিক আছে, তো আপনার স্যারের উপরে দাগ পড়ছে কেন আবার? ওকে মরে গেছে স্যার নাকি? ওকে, এখন আসেন কাম্য ঋণ নীতি যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে কাম্য ঋণ নীতির ক্ষেত্রে সহজ করে বলি, সেটা হচ্ছে মনে করেন আমার 5 লক্ষ টাকার দরকার। এখন আমি 3টা ব্যাংকের কাছে গেলাম, 3টা ব্যাংকের কাছে গেলাম। প্রথমে গেলাম এবি ব্যাংকের কাছে, পরে ব্র্যাক ব্যাংক, এবং সবশেষ ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল। 3টা ব্যাংকের কাছে আমি গেলাম। এই 3টা ব্যাংকের কাছে যখন আমি গেলাম, তখন প্রথম ব্যাংক আমাকে বললো যে স্যার আপনাকে আমি 5% সুদে দিতে পারবো টাকা। পরে ব্যাংক আমাকে বললো যে স্যার যতই বলেন না কেন আমি আপনাকে 7%-এর নিচে দিতে পারবো না। এবং তারপরে ব্যাংক বললো সম্ভবই না, আপনাকে আমি 6.5% সুদের কমে দিতে পারবো না। দেখেন, এক একজন ব্যাংক এক এক কথা বলতেছে। আমি যখন ঋণটা নিতে যাব অবশ্যই আমার যেটা সুবিধা আমি সেটা থেকে নিব, অর্থাৎ 5% সুদেই নিব। এটাকে বলা হচ্ছে কাম্য ঋণ নীতি। অর্থাৎ ঋণ হিসাব করে নেওয়া, এবং যতটুকু আমার জন্য বহনযোগ্য আমি ততটুকু নিব। যতটুকু বহনযোগ্য ঋণ নেওয়া সম্ভব ততটুকুকে বলা হয় কাম্য ঋণ নীতি। বুঝতে পারছেন স্যারেরা? এগুলা কি ম্যাডাম? হ্যাঁ, ওকে। এখন আমি কয়েকটা জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা আমি মানে যদি বলি এই জিনিসগুলো হচ্ছে মডেল টেস্টে আসবে, মডেল টেস্টে আসার মতো করে আমি কিছু কোশ্চেন
আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আপনারা রিপ্লাই দিবেন। তাহলে হচ্ছে আমার মনে হয় আপনারা মডেল টেস্টের কিছু সাজেশন পেয়ে যাবেন যে কি কি টাইপসের কোশ্চেন আসতে পারে। এখন যদি আপনারা বলেন যে বলবেন না, তাহলে আমিও বলবো না, তাহলে মডেল টেস্টের কোশ্চেন আপনারা আইডিয়া পাবেন না। অ্যান্সার দিতে হবে, যতটুকু পারেন অ্যান্সার দিবেন, ঠিক আছে? ভুল হোক সমস্যা নাই। আপনাদেরকে আমি আনমিউট করে দিব, হ্যাঁ? একজন করে মানে হ্যান্ড রাইজ করবেন, আমি যে কোনো একজনের নিব, একটা একটা টপিকস লিখবো, সেই টপিকস অনুযায়ী আপনারা ই করবেন। এই একটা একটা করে টার্মসে যাই, এই জিনিসগুলো আছে আপনাদের মডেল টেস্টে। বলেন কে পারবেন, হ্যান্ড রাইজ করেন, সুযোগ ব্যয়। অফলাইন হইলে তো আমারে চিনেন না, আমি কি যে করতাম, আপনাদের এক এক করে দাঁড় করাইতাম। ওকে বলেন, সুযোগ ব্যয়। কে বলবেন? কেউ বলবেন না, নাহলে কিন্তু আমি ডাক দেওয়া শুরু করব। কারে ডাকি বলেন? নুসাইবারে ডাকি আগে। নুসাইবা বলবেন? মজা নেন না। হ্যাঁ, সুযোগ ব্যয় কি সেটা বলবেন, তাহলে নিশাত বলুক, নিশাত পারবে। বলেন, আপনারে আনমিউট করার ই করছে, আপনি আনমিউট করেন। হ্যাঁ, সুযোগ ব্যয় কাকে বলে এটা বলবেন। আপনার আনমিউট করব? জ্যোতি, নিশাত, কারে আনমিউট করব বলেন। বলেন। কি বলবেন না কেউ? বাহ, প্রথমটাতেই কট। হ্যাঁ, এক লাইনে বললেই হবে, এক লাইনে বললেই হবে, খুব বেশি দরকার নেই, এক লাইনে বললেই হবে। আনমিউট করেন, করে বলেন, আমি শুনি। এক লাইনে বললেই হবে। জ্যোতি, সাহস আছে, আপনি পারবেন, বলেন। অ্যানি, রেডি হন, আসতেছি। কেউ বলবে না? হায় আল্লাহ। হ্যালো স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ। সুযোগ। নেটওয়ার্কের প্রবলেম দিছে। ওকে, তারপর চেষ্টা করছে, থ্যাংক ইউ। লজ্জা পাইতে হবে না ভাইয়া, বলেন আপনি। শোনেন, এই জিনিসগুলো যখন ক্লিয়ার হবে তখন হচ্ছে আপনার বলা বা পড়াটা হচ্ছে খুব দ্রুত মুখস্থ হবে। যখন কাউকে কিছু বলতে পারবেন তখন দেখবেন ওই জিনিসটা খুব ভালো পারতেছেন আরো। নিশাত বলবেন? জি স্যার। বলেন। সুযোগ ব্যয় হলো কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করার সময় পরবর্তী সর্বোত্তম বিকল্পটিকে ত্যাগ করার ফলে যে সুবিধাটি হাতছাড়া হয় তাই। ভেরি গুড। তার মানে আপনার হাতে দুইটা প্রকল্প ছিল, তার ভেতর থেকে আপনি একটা গ্রহণ করছেন আর একটা বাদ পড়ে গেছে অটোমেটিক, ওটাই হচ্ছে আপনার সুযোগ ব্যয়, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরেরটায় আসি।
এই যে আপনারা একটু কথা বললে ভালো লাগে, তাহলে হচ্ছে ক্লাস নিতে ক্লাসটা ইন্টারেক্টিভ হয়। সুযোগ ব্যয়ের পরে আমরা কোনটা দিব বলেন? বলেন, কে বলবেন? তারল্য ও মুনাফা নীতি। অ্যানি বলেন। লজ্জার কিছু নাই, আপনার ফ্রেন্ডরা সবাই বলতেছে, আপনি বলতে পারবেন না কেন? বলেন বলেন বলেন। বলেন। হ্যাঁ, হবে হবে। বলেন জ্যোতি, বলেন। সবাইরই আনমিউটের অপশন দেওয়া আছে না? হ্যাঁ, দেওয়া আছে, করেন, বলেন। জ্যোতি বলেন। আচ্ছা, আমি আনমিউট করে দিচ্ছি, দেখেন এবার যাবে। আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হয়। হুম। এটা বিবেচনা রেখে যদি আমানতের সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দেয় তবে ব্যাংকের কোনো মুনাফা অর্জন হবে না। রাইট। সুতরাং সার্থক ব্যাংক ব্যবসা মানে হলো সঠিক তারল্য নীতি, যেখানে অতিরিক্ত তারল্যও থাকবে না আবার তারল্য সংকটও থাকবে না। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। বলেন ইনান, বলেন। আনমিউট করেন, বলেন। তো কি হয়েছে? আপনি বললে কি হবে? একজন বলছে তো সব পালায়ে গেছে আজকে, না? লকার ভাড়া জিনিসটা কি বলেন? খুব সহজ কোশ্চেন, কে বলবেন? দেন সহজ করে দিছি আরো। নুসাইবা বলবেন? অ্যানি, দেখেন আপনার ক্লাসে কথা বললে অনেক জিনিসগুলো ইন্টারেক্টিভ হয়। নিশাদ, ইনান, কে হাত উঁচা করলো? কে? হ্যাঁ বলেন। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জের বিপরীতে গ্রাহকের স্বর্ণ, রূপা এবং মূল্যবান দলিলপত্র লকারে সংরক্ষণে যে সুবিধা দেওয়া হয় তাকে লকার ভাড়া বলা হয়। ভেরি গুড। তাহলে বুঝলাম স্বর্ণদ্রব্য আমরা যখন হচ্ছে ব্যাংকের কাছে রেখে আসি এবং সেটা যেখানে জমা থাকে সেটাই হচ্ছে লকার ভাড়া। ওকে। সুদ নেওয়া যায় কেমনে স্যার? হ্যাঁ, সুদ নেওয়া যায় কেমনে স্যার? সুদ ওই যে টাকা দেন আমার কাছে, সুদ নিতে পারবেন। 5 লাখ টাকা দেন, পরে 6 লাখ পাবেন। ওকে, এরপরে আসেন ইনান বলবে। ইনান,
আনমিউট করছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার, তো লকার ভাড়া হলো হুম ব্যাংকের কোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে হুম কোনো মূল্যবান জিনিসপত্র, সোনা গয়না, এরকম অনেক কিছুই হুম মূল্যবান জিনিস হুম। কোনো একটা ফি দ্বারা বা সুরক্ষিত রাখার জন্য এরকম লকার ভাড়া। ভেরি গুড। তার মানে আপনার বাসার যে সোনা দানা গহনা আছে এগুলো বাসায় রাখলে হাসুয়াপার লোকজন নিয়ে চলে যাইতে পারে, বুঝতে পারছেন? তো যেহেতু হাসুয়াপার লোকজন এসে নিয়ে চলে যাইতে পারে, তাদের এখন অভাব আছে, তো আপনি এই রিস্কে না গিয়ে আপনি ব্যাংকের কাছে রেখে আসলেন, ব্যাংক একটা লকার। ব্যাংক একটা ফি দ্বারা হ্যাঁ এগুলো সব সুরক্ষিত রাখার। হ্যাঁ, ওদের কাছে বড় বড় লকার আছে, ওইখানে রাখবে এবং আপনার থেকে একটা চার্জ নিবে। এটাই হচ্ছে লকার ভাড়া। এই যে দেখছেন, আপনারা কথা বললে কত সুন্দর পারেন। থ্যাংক ইউ স্যার। বলেন এবার এটা কে বলবেন, হাত উঠান। এমনি ক্লাসে যদি এইভাবে কথা বলা যায় তাহলে আপনারা কতটুকু জানেন বা আমি কতটুকু পড়াইতে পারলাম, সব জিনিসগুলো বের হয়ে আসে। হ্যাঁ, আর আপনি যত বলবেন দেখবেন ওই জিনিসটা আপনার ভেতরে তত বেশি গেঁথে গেছে, ওই জিনিস আর ভুল হবে না, মনে হবে যে স্যারের তো ওই দিন বলছিলাম আমি। রুল 72 এটা কি এবং কেন অ্যাপ্লাই হয়? বলেন, আনমিউট করেন, বলেন। রুল 72 হলো একটি আর্থিক নিয়ম যা বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে বা কত সুদের হারে দ্বিগুণ হুম। হবে তা দ্রুত অনুমান করতে ব্যবহৃত হয়। ভেরি গুড। তার মানে হচ্ছে আমার একটা জমির দাম 1,00,000 টাকা থেকে 2,00,000 হলো, মানে ডাবল হলো কিভাবে, কত পার্সেন্ট সুদ এবং কত বছরে হলো, সেটা জানার পদ্ধতি হচ্ছে রুল 72, তাই তো? জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। বলেন, কে কে বলবেন? কে বলবেন? নিশাত বলবেন নাকি আনি, ইনান, নুসাইবা, কে বলবেন? হ্যাঁ বলেন প্রথমটা। ওকে, ইনান বলেন। দুইজন বললেও সমস্যা নেই, বলেন। মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যা যা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হুম কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে লাভজনকতার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মূল্যায়ন ও নির্বাচন করতে সাহায্য করে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড হয়েছে। পরে বলেন নিশাত, আনমিউট করেন, সমস্যা নেই। মূলধন বাজেটিং হলো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ব্যয় নির্ধারণের পরিকল্পনা প্রক্রিয়া জি, যেখানে কোনো প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ বা নতুন প্রকল্পের মতো বড় বিনিয়োগের মূল্যায়ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। 6 নাম্বারটা বলেন তো, কে বলবেন? আপনি বলবেন। আয়নের নীতি, বৈচিত্র্যায়নের নীতি। বলেন বলেন, আরে বাহ, বলেন। বলেন, আনমিউট করেন। বৈদেশিক বাণিজ্যের লেনদেন মজুরি ইত্যাদি শেষে ডিজিটাল নিয়ন্ত্রণ করা হয় ফলে কার্যদক্ষতা বৃদ্ধি পায়। এতক্ষণ কইছিলেন, হ্যাঁ
ডাকতে হচ্ছে। থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনারা আজকে অনেক বেশি সাপোর্টিভ ছিলেন এবং পুরো ক্লাস জুড়ে এরকম আমি প্রত্যেকদিনই ট্রাই করব কিছু কিছু বেসিক টার্মস জানার, কিছু হচ্ছে ডেফিনেশন জানার, যে আপনারা আসলে ফাইন্যান্সে বুঝতেছেন কিনা টার্মসগুলো। তারপরে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও আমরা দেখব। এরকম হচ্ছে ক্লাসে, তাহলে আপনারা একটু রেসপন্স করবেন। থ্যাংক ইউ। আর আপনাদের লজ্জাটাও কেটে যাবে। এখানে দেখেন কেউ কাউকে দেখতে পাচ্ছি না, সো এইখানে তো লজ্জা শরমের বিষয় খুবই কম। এখানে তো আমরা কেউ কাউকে দেখতেছি না, আমরা একটু রেসপন্স করলে জিনিসটা হচ্ছে আমাদের লজ্জা কাটবে। ঠিক আছে স্যার? তাহলে আজকে এখানেই শেষ করলাম। আপনাদের মডেল টেস্টের নিয়ে কারো কোনো কনফিউশন নাই, সুন্দর মতো মডেল টেস্ট দিবেন। কারো কোনো থাকলে আমাকে জানাবেন যে স্যার এখানে প্রবলেম হয়েছে বা এই জিনিসটা আমি হচ্ছে সলভ করে দিব। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, কথা হবে আপনাদের সাথে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।